নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব নতুন যে প্রকল্প শুরু হতে চলেছে যুবশক্তি ভরসা কার্ড বা যুবশক্তি প্রকল্প নিয়ে। অনেকের মনে প্রশ্ন আছে যে দাদা এখানে এক্স্যাক্টলি বয়স কত লাগবে? যারা প্রাইভেট চাকরি করে তারা কি অ্যাপ্লাই করতে পারবে? যারা অন্নপূর্ণা ভান্ডার পাবে তারাও কি যুবশক্তি ভরসা প্রকল্পে আবেদন করতে পারবে? এছাড়া অনেক প্রশ্ন তোমাদের মনে রয়েছে, যেমন অনলাইনে আবেদন শুরু হয়েছে কিনা, কবে থেকে শুরু হতে পারে, এক্সেট্রা এক্সেট্রা। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, তাহলে ইন ডিটেলে বর্তমানে এখনো পর্যন্ত লেটেস্ট যা আপডেট রয়েছে সমস্ত কিছু আলোচনা করছি। এ টু জেড প্রত্যেকটা পয়েন্ট কভার করে দেবো, যাতে এই ভিডিওটা দেখে নিলে আর কোনো ভিডিও দেখার প্রয়োজন না হয়। তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশন আইকনে অল আইকনটি ক্লিক করে রাখো। এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও। ছোট ছোট যে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যেগুলো ভিডিও বানিয়ে দেওয়া সম্ভব হয় না, সেগুলো আমরা ওই গ্রুপে বা চ্যানেলে পোস্ট করে থাকি। চলো শুরু করা যাক। প্রথমে জানবো যুবশক্তি প্রকল্প আসলে কি। এটা একটা এমন প্রকল্প যেটা বেকার যুবক যুবতীদের চাকরি না পাওয়া পর্যন্ত আর্থিক সহায়তা করে। কি বলা হয়েছে? যাদের এখনো স্থায়ী চাকরি নেই তাদের আর্থিক সাহায্য করার জন্য এই প্রকল্প আনা হয়েছে। কে এনেছে? এটা এনেছে নতুন যে গভর্নমেন্ট বিজেপি সরকার রাজ্যের, তারা। আগে টিএমসি সরকার যখন চালু ছিল তখন একটা প্রকল্প চালু হয়েছিল যুবসাথী, সেটাও একই প্রকল্প, কিন্তু সেখানে 1500 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হতো বেকার ছেলে মেয়েদের। অনেকে কিন্তু এই টাকা এক কিস্তিও পায়নি। এই যে যুবসাথী প্রকল্প, সেটাকেই এখন যুবশক্তি নামে আনা হতে পারে। তাহলে এই যুবসাথী প্রকল্প সেটাও বেকারদের জন্য ছিল, এবং এই যুবশক্তি প্রকল্প সেটাও কিন্তু বেকারদের জন্যই চালু করা হয়েছে, যাতে তারা চাকরির আগে পর্যন্ত একটা আর্থিক সহায়তা পেতে পারে, যেটা অত্যন্ত জরুরি। ভাতার পরিমাণ কত? যুবসাথীতে কত ছিল? 1500 টাকা। টোটাল দুটো কিস্তি দেওয়া হয়েছিল, এবং যুবশক্তি যেটা, সেখানে ভাতার পরিমাণ প্রায় দুগুণ বাড়িয়ে 3000 টাকা প্রতি মাসে করা হয়েছে। এবার অনেকে এক কিস্তি পায়নি, অনেকে একটা কিস্তি পেয়েছে যুবসাথীর, ঠিক আছে। আর মে মাসে টাকা এখনো ঢোকেনি যুবসাথীর। যদি ঢোকে আমাদের চ্যানেলে তার আপডেট আমি দিয়ে দেবো। তাহলে যুবশক্তি যে নতুন প্রকল্প, সেখানে 3000 টাকা করে দেবার কথা রয়েছে এখনো। আচ্ছা, এই যে যুবশক্তি, এটা 3000 টাকা করে তো মাসে আমরা পাবো, যেটা বলা হয়েছে বিজেপি সরকারের পক্ষ থেকে। কিন্তু এইটা বাদেও আর অন্যান্য কি সুবিধা আছে? আগামী 5 বছরে 1 কোটি যুবক যুবতীদের কর্মসংস্থান দেওয়া হবে এই যুবশক্তি ভরসা কার্ডে, যেখানে কিছু গভর্নমেন্ট জব ধরা হবে, প্রাইভেট জব ধরা হবে, কিছু স্টার্ট আপ ধরা হবে, কিছু বিজনেস ধরা হবে। মোটামুটি কথা, কর্মসংস্থান 1 কোটি সৃষ্টি করে সেখানে প্লেসমেন্ট দেওয়া হবে। এছাড়া 2026 সাল, মানে এই বছরের ডিসেম্বর মাসের মধ্যে সমস্ত সরকারি শূন্যপদ পূরণ করব। মানে যত সরকারি শূন্যপদ, গভর্নমেন্ট ভ্যাকান্সি খালি আছে, সেগুলোকে নতুন নিয়োগ করা হবে। এছাড়া যারা স্টার্ট আপ করতে চাইছো তাদের জন্য 10 লক্ষ টাকার আর্থিক সহায়তা নতুন সরকারের পক্ষ থেকে দেওয়া হবে। কিভাবে দেওয়া হবে? হয়তো নতুন সরকার ইনভেস্টমেন্ট করতে পারে তোমার বিজনেসে, অথবা তোমাকে গভর্নমেন্ট লোন দিতে পারে কম সুদে, বা ভর্তুকিযুক্ত লোন দিতে পারে। এছাড়া সরকারি চাকরির বয়স সীমায় 5 বছরের আরো বেশি ছাড়, অর্থাৎ জেনারেলদের জন্য কোনো প্রকার বয়সের ছাড় কিন্তু থাকে না। কিন্তু বিজেপি সরকার বলছে 2015 সাল থেকে সেরকম বড় কোনো নিয়োগ হয়নি, যার জন্য জেনারেল সহ এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, মানে সমস্ত মানুষজনদের জন্য 5 বছর সব চাকরির ক্ষেত্রে, সরকারি যে কোনো চাকরির ক্ষেত্রে 5 বছর আরো বেশি ছাড় দেওয়া হচ্ছে। তাহলে এতগুলো সুযোগ সুবিধা রয়েছে যুবশক্তি ভরসা কার্ড এই প্রকল্পে। কারা আবেদন করতে পারবেন যুবশক্তি প্রকল্পে? প্রথমত পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। ছেলে অথবা মেয়ে সবাই, দুজনেই আবেদন করতে পারবেন, মানে ছেলে হও মেয়ে হও অ্যাপ্লাই করতে পারবে। অবশ্যই বেকার হতে হবে, বেকার হওয়াটা মাস্ট, ঠিক আছে। এবার বেকারের অর্থ কি সেটাও আমি বলছি, যে কারা এক্স্যাক্টলি বেকার, কাদেরকে বেকার বলে সরকার ধরবে এবং তাদেরকে ভাতা দেবে, সেটাও একটু পরে বলছি। এখানে আনুমানিক বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হওয়া চাই। যুবসাথী প্রকল্প যখন চালু হয়েছিল, এই যুবসাথী প্রকল্পতেও বয়স কিন্তু এরকম রাখা হয়েছিল 21 থেকে 40। তাহলে এই প্রকল্পেও সেম রাখা হতে পারে, এবং মাধ্যমিক পাস, কম করে মাধ্যমিক পাস হয়ে থাকলেই এই সমস্ত প্রকল্পে, যুবশক্তি প্রকল্পে আবেদন করতে পারবে। এখনো পর্যন্ত সরকারিভাবে নিয়ম প্রকাশ হয়নি, অফিসিয়াল নোটিশ এলে পুরো ক্লিয়ার বলতে পারবো। যেমন যুবসাথী প্রকল্পে ফর্ম ফিল আপ করার আগে প্রপার নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল, সেখানে আবেদনের যোগ্যতা, যেমন কোয়ালিফিকেশন, বয়স, কিভাবে টাকা দেওয়া হবে, কত টাকা দেওয়া হবে, সব মেনশন করা ছিল। তো যুবশক্তি প্রকল্পতেও আবেদন শুরু করার আগে অবশ্যই নোটিশ প্রকাশিত হবে, এবং সেখানে ইন ডিটেলে সবকিছু লেখা থাকবে। প্রাইভেট জব করলে কি আবেদন করা যাবে? এখন সবার মনে এই একটাই প্রশ্ন, যে দাদা আমি প্রাইভেট জব করি, আমি কি অ্যাপ্লাই করতে পারবো? দেখো কি বলা হয়েছে, যে যুবসাথীতে আবেদন করেছে অনেকেই যারা প্রাইভেট চাকরি করতো,
তাহলে যারা প্রাইভেট চাকরি করতো তারা ওই টিএমসি সরকারের যুবসাথী প্রকল্পে আবেদন করলেও তারা কিন্তু অনেকেই কিন্তু ওই 1500 টাকা করে পেয়েছে। আমারই একটা ফ্রেন্ড, সে কিন্তু চাকরি করে, তবুও কিন্তু সে 1500 টাকা পেয়েছে। এখানে যে প্রশ্নটা, যে তাহলে বেকার কারা, দেখো আক্ষরিক অর্থে বেকার যাদের অ্যাকচুয়ালি পিএফ এবং ইএসআই চালু হয়নি। দেখো অনেকে প্রাইভেট জব করে কিন্তু অফিসিয়ালি তাদের পিএফ ইএসআই চালু নেই, তার মানে তারা বেকার এক হিসেবে ধরা হচ্ছে। যেমন তুমি কোনো লোকাল দোকানে কাজ করো, মুদি দোকানে কাজ করো, মেডিকেল শপে কাজ করো, ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করো, যদি তোমার পিএফ ইএসআই চালু না হয়ে থাকে তুমি এখানে এক হিসেবে বেকার হিসেবে গণ্য করা হবে এবং অ্যাপ্লাই করতে পারবে। নিজের যদি বিজনেস থাকে সেক্ষেত্রেও যদি ইনকাম ট্যাক্স ফাইল না করো তুমি, তাহলেও তুমি কিন্তু এখানে পিএফ ইএসআই চালু নয়, তবু তুমি এখানে বেকার হিসেবে গণ্য করা হবে। সেটাই বলা আছে নতুন যুবশক্তি প্রকল্পে আনএমপ্লয়েড বা বেকারদের কথা স্পষ্টভাবে বলা হচ্ছে যে শুধুমাত্র আনএমপ্লয়েড বা শুধুমাত্র বেকাররাই অ্যাপ্লাই করতে পারবে। তার মানে যদি তোমার পিএফ ও ইএসআই চালু না থাকে তাহলে আবেদন করার সুযোগ থাকতে পারে। এগুলো সম্ভাব্য, মানে হতে পারে, এবার নাও হতে পারে। সেটা আমরা যখন গভর্নমেন্ট কোনো নোটিশ পাবলিশ করবে তখনই কিন্তু ইন ডিটেলে জানা যাবে। আক্ষরিক অর্থে বেকার তারা যাদের কাছে কোনো প্রকার কর্মসংস্থান বর্তমানে নেই, কিন্তু আমরা দেখেছি যারা কাজ করে, কর্মসংস্থান আছে, তারাও অ্যাপ্লাই করছে, তারাও টাকা পেয়েছে। পিএফ পিএসআই যেহেতু চালু নেই তাই তাদেরকেও বেকার হিসাবে ধরা হয়েছে। তো এক্ষেত্রেও এটা করা হতে পারে যতক্ষণ না স্থায়ী চাকরি হচ্ছে। মানে স্থায়ী চাকরি মানে কি, পার্মানেন্ট জব যেখানে পিএফ পিএসআই চালু আছে। এছাড়া যদি তুমি সরকারি চাকরি করো তাহলে কোনোভাবেই আবেদন করা সম্ভব নয়। কবে থেকে আবেদন শুরু হবে ভালো করে দেখে নাও। এখনো পর্যন্ত যুবশক্তির অফিসিয়াল আবেদন শুরুর তারিখ ঘোষণা করা হয়নি। অর্থাৎ সরকারের পক্ষ থেকে নতুন যে সরকার গঠন হয়েছে সেখানে এই নতুন প্রকল্প যুবশক্তি এটা নিয়ে আপাতত কোনো ঘোষণা নেই। প্রথমে অন্নপূর্ণা ভান্ডার শুরু হতে পারে, তারপরে যুবশক্তির আবেদন শুরু হতে পারে। মানে এখনো ফাইনাল ডেট আসেনি। যখনই বিজেপি সরকার গঠন হয়েছে আমরা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প সম্পর্কে সমস্ত আপডেট জানতে পেরেছি। বিশেষ করে বলা হয়েছে যে 1 জুন মানে 1 জুন থেকে, জুন মাসের 1 তারিখ থেকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ঢুকে যাবে সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে, এটা ঘোষণা করা হয়েছে। তাহলে বিজেপি সরকার প্রথমে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের উপরে জোর দিয়েছে এবং এটার নতুন অনলাইনে পোর্টাল চালু হবে, সেখানে ফর্ম ফিল আপ করার কথা বলা হয়েছে। তাহলে আগে এই প্রকল্প শুরু হবে, সেখানে প্রেসার কমবে সরকারের উপর থেকে, তারপরে গিয়ে এই যুবশক্তি ভরসা কার্ড প্রকল্প এটা শুরু করা হতে পারে। ঠিক আছে, অফিসিয়াল নোটিফিকেশন বা ডেট আসলে আমরা জানি। আবেদন কিভাবে হবে, অনলাইনে নাকি অফলাইনে? সব থেকে বড় প্রশ্ন। সম্ভাবনা খুব বেশি আছে যে নতুন অনলাইন পোর্টাল তৈরি করা হবে, অনলাইনে আবেদন নেওয়া হবে যাতে ফেক আবেদন কম হয়। কারণ অন্নপূর্ণা ভান্ডারের জন্য নতুন পোর্টাল তৈরি করার কথা বলা হয়েছে। যুবশক্তির ক্ষেত্রেও একই ধরনের সিস্টেম আসতে পারে। এই যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প, এখানে 1 জুন থেকে টাকা ঢুকে যাবে এবং নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেছেন যারা লক্ষ্মীর ভান্ডার নিয়মিত পেতেন, যারা নতুন করে লক্ষ্মীর ভান্ডার আবেদন করতে চাইছিলেন, প্রত্যেকে এখানে আবেদন করতে পারবেন। এবং অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন পোর্টাল এতটাই সহজ রাখা হবে যে যারা নিরক্ষর, যারা ক্লাস 1 ক্লাস 2 পাস করেছে তারাও ফর্ম ফিল আপ করতে পারবে। তাহলে আশা করা যাচ্ছে যুবশক্তি প্রকল্পতেও অনলাইনে আবেদন শুরু করা হবে। কারণ সরকার চাইলেই ওই লক্ষ্মীর ভান্ডারের লিস্ট অনুযায়ী সরাসরি 3000 টাকা দিয়ে দিতে পারতো অন্নপূর্ণা ভান্ডারে। একইভাবে যারা যুবসাথী পাচ্ছে তাদের লিস্ট থেকেই কিন্তু যুবশক্তি চালু করতে পারতো, কিন্তু সরকার বলছে না, আবার আমরা ভেরিফিকেশন করব, অর্থাৎ ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতার সঙ্গেই আমরা টাকা দেব। মানে যারা সত্যি যোগ্য, যাদের সত্যিই প্রয়োজন, তাদেরকেই এই সুবিধা দেওয়া নিশ্চিত করার জন্য নতুন করে আবেদন জমা নিচ্ছে। এখানেও যুবশক্তি প্রকল্পতেও অনলাইনে শুরু হবে এরকম কথা রয়েছে। আচ্ছা, ডকুমেন্ট কি লাগবে? এই যতগুলো ডকুমেন্টের লিস্ট আমি বলবো, এখন থেকে এই সমস্ত ডকুমেন্ট গুলো রেডি করে রাখবে। আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, যে কোনো একটা। আধার কার্ড এখানে মাস্ট লাগছেই। ভোটার কার্ড যাদের নেই তারা রেশন কার্ড দিতে পারো, অথবা ড্রাইভিং লাইসেন্স দিতে পারো, অথবা পাসপোর্ট দিতে পারো, যে কোনো একটা দিলেই হবে। বাসিন্দার প্রমাণপত্র হিসাবে ভোটার কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট এগুলোও ধরা হয়ে থাকে। মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট কোয়ালিফিকেশনের প্রুফ হিসাবে। এবার এখানে এইচএস পাস তার ডকুমেন্টও দিতে পারো। জন্ম প্রমাণপত্র বা মাধ্যমিকের অ্যাডমিট, অনেকের মাধ্যমিকের অ্যাডমিট হারিয়ে যাবে, তারা বার্থ সার্টিফিকেট দিলে হয়ে যাবে। পাসপোর্ট সাইজ ছবি লাগবে যখন ফর্ম ফিল আপ করবে অনলাইনে। এছাড়া যদি তুমি এসসি এসটি ওবিসি হও, কাস্ট সার্টিফিকেট থাকে, তাহলে সেটা আপলোড করতে পারো। এবং যেই ব্যাংকে তুমি এই আর্থিক সহায়তা, যেটা যুবশক্তি প্রকল্পের 3000 টাকা বেকার ভাতা, সেটা নিতে চাইছো, সেই ব্যাংকের পাসবুকের প্রথম পেজের জেরক্স, যেখানে অ্যাকাউন্ট ডিটেইল, আইএফএসসি কোড লেখা থাকে, তোমার ফটো থাকে, সেই পেজের ছবি তুলে বা জেরক্স করে সেটাকে অনলাইনে আপলোড করতে হবে। এইগুলো ডকুমেন্ট লাগবে। আচ্ছা, ব্যাংক অ্যাকাউন্টে কি কি জরুরি ভালো করে বুঝবে। তুমি যেই ব্যাংক অ্যাকাউন্টে এই যুবশক্তি বা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা নিতে চাইছো, সেই ব্যাংকে আধার
আধার লিঙ্ক থাকতে হবে, যেটাকে বলা হচ্ছে কেওয়াইসি। তাহলে আধার লিঙ্ক থাকা মাস্ট, অবশ্যই ডিবিটি লিঙ্ক থাকতে হবে, ঠিক আছে, এবং ব্যাংকে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, কারণ এই প্রকল্পের টাকা সরাসরি ব্যাংকে পাঠানো হবে, তাই ডিবিটি লিঙ্ক থাকা মাস্ট, আধার লিঙ্ক থাকা মাস্ট এবং ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা মাস্ট। এই কয়টা জিনিস করে নাও আগেই। সবার মনে প্রশ্ন, ডিবিটিটা কি? সহজ ভাষায় বুঝে নাও। তোমার মনে করো অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্ট আছে, তাহলে সরকার টাকা শুধুমাত্র একটা অ্যাকাউন্টেই যাবে। এই টাকা যাওয়ার প্রসেসটাকে বলা হচ্ছে ডিবিটি বা ডিরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার। মানে মনে করো একজন লোক, তার 10টা ব্যাংক অ্যাকাউন্ট আছে, এই একটা লোকের 10টা ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং 10টা ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু অ্যাকাউন্ট ওপেন করার সময় কেওয়াইসি লিঙ্ক থাকা প্রয়োজন। কিন্তু এই ডিবিটিটা, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, এটা শুধুমাত্র এতগুলো ব্যাংকের মধ্যে যে কোনো একটা অ্যাকাউন্টেই থাকবে। অর্থাৎ মনে করো তার এসবিআই অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে, তাহলে বাদ বাকি অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক থাকবে না, একটা সময় শুধুমাত্র একটা অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক থাকবে। তাহলে সরকার কি করবে? ডিরেক্টলি ব্যাংকে টাকা পাঠাবে না, ক্যান্ডিডেটের আধার কার্ড অনুযায়ী টাকা ছাড়বে, আধার কার্ডের সঙ্গে যেই ব্যাংক ডিবিটি করা আছে সেই ব্যাংকে টাকাটা ঢুকে যাবে, ঠিক আছে। তাহলে ডিবিটি মাস্ট প্রয়োজন। এবার তুমি ডিবিটি কিভাবে করবে? তোমার কোন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি চালু আছে, ডিবিটি আদৌ চালু আছে নাকি বন্ধ হয়ে গেছে, এই সমস্ত কিছু বাড়ি বসেই চেক করতে পারবে হাতের ফোন থেকে। এটা নিয়ে 2 বা 3টে ভিডিও আমরা বানিয়েছি, ওই ভিডিওগুলো দেখে নাও, তাহলে বাড়ি বসে তুমি ডিবিটি লিঙ্ক করতে পারো। অনেকের বাড়ি বসে ডিবিটি লিঙ্ক হবে না, সেক্ষেত্রে তুমি যেই ব্যাংকে ডিবিটি লিঙ্ক করতে চাইছো সেই ব্যাংকে গিয়ে নির্দিষ্ট ফর্ম ও ডকুমেন্ট জমা দিলে ডিবিটি লিঙ্ক করিয়ে দেবে। তো ভিডিও লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, সেই ভিডিওগুলো দেখে নিয়ে বুঝে নাও তুমি বাড়ি বসে ডিবিটি করতে পারবে কি পারবে না। এবার যুবশক্তি ভরসা কার্ড কি সেটা আমরা বলবো। যারা আবেদন করবে যুবশক্তি প্রকল্পে, যারা ভাতা পাবে, তাদের একটা যুবশক্তি ভরসা কার্ড দেওয়া হতে পারে বলা হয়েছে। এই কার্ডটা ফিজিক্যালি হাতে পাবে, যেরকম ভোটার কার্ড হাতে পেয়েছো, আধার কার্ড হাতে পেয়েছো, এরকমটা পাবে, কিংবা শুধুমাত্র ডিজিটালি থাকবে, শুধুমাত্র সংখ্যা থাকবে, ইউনিক আইডি নাম্বার সেরকম থাকবে, সেটা এখনো জানা যায়নি। প্রকল্প শুরু হলে আমরা জানতে পারবো যে অনলাইনে এই কার্ড ভিজিবল থাকবে নাকি অফলাইনে হাতে পাবে, ঠিক আছে। এই কার্ডের মাধ্যমে প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। এই কার্ড তোমার নামে থাকলে তার মানে তুমি এলিজিবল, তুমি যুবশক্তি ভরসা কার্ডের সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছ। তবে এখনো পর্যন্ত এই কার্ড যে তুমি পাবে তার অফিসিয়াল ডিজাইন বা কি হবে না হবে পূর্ণ তথ্য প্রকাশ হয়নি, পাওয়া যাবে এরকমটা শোনা যাচ্ছে। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে এই যুবশক্তির যে সুবিধা, যেটা 3000 টাকা মাসিক ভাতা এবং অন্যান্য সুবিধা, এটা কারা পাবে না? কারা এটা পাবে না? ভালো করে বুঝবে কারা এটা পাবে না। যারা অন্নপূর্ণা ভান্ডার পাবেন, অলরেডি অন্নপূর্ণা ভান্ডারে তুমি 3000 টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছ মহিলারা, সেই সমস্ত মহিলারা এই যুবশক্তি প্রকল্পে অ্যাপ্লাই করলেও তারা কিন্তু এখানে এলিজিবল হবেন না, বা দুটো প্রকল্পের টাকা একসঙ্গে পাবেন। কারণ একজন ব্যক্তি একসাথে দুটো একই ধরনের ভাতা বা স্কিম পাবেন না। যে কোনো একটা যুবসাথী আমরা অনেকেই পেতাম, তার সঙ্গে কৃষক বন্ধু প্রকল্প, দুটো একসঙ্গে ঢুকতো। কিন্তু এই সরকারের দাবি যে ডিবিটির মাধ্যমে টাকা দেওয়ার ফলে যদি একই ব্যক্তি দুটো প্রকল্পে আবেদন করে, তাহলে সেখানে দেখা যাবে যে এই ব্যক্তি অলরেডি এই প্রকল্পে টাকা পাচ্ছে, তাহলে এই প্রকল্পের টাকা তাকে দেওয়া হবে না। তো এখানে কিন্তু এই ভুলটা করবে না। যদি অলরেডি কোনো প্রকল্পের টাকা তুমি পেয়ে থাকো, তাহলে নতুন করে আর কোনো প্রকল্পে আবেদন করবে না, তাহলে আগেরটা বন্ধ হয়ে যেতে পারে, অথবা নতুনটা তুমি নাও পেতে পারো। এখন কি করণীয়, এখন কি করবে? সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, সব ডকুমেন্ট রেডি করে রাখো যেগুলো বললাম। আধার ও ডিবিটি লিঙ্ক চেক করে নাও, ব্যাংকের আধার ও ডিবিটি লিঙ্ক আছে কিনা। যদি আধার ও ডিবিটি লিঙ্ক না করা থাকে করে নাও অবশ্যই। ভুয়ো খবর থেকে দূরে থাকবে, অফিসিয়াল আপডেটের জন্য অপেক্ষা করবে। আর এখনো পর্যন্ত ফাইনাল নোটিফিকেশন দেয়নি যে ফর্ম ফিল আপ অনলাইনে শুরু হবে কিনা, বা কবে থেকে শুরু হবে, বা কবে থেকে টাকা দেওয়া হবে। ফাইনাল ডেট বা নোটিফিকেশন প্রকাশিত হলে আমরা জানিয়ে দেবো। তাই যদি কেউ বলে এখনই অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, ফর্ম ফিল আপ করে নাও, একদমই সেই সমস্ত লিঙ্ক খুলবেই না। ওকে, এবং সঠিক আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সুরক্ষিত থেকো।